ফিজিক্স। ওকে, এই অধ্যায়টা সিলেক্ট করার কারণটা হচ্ছে এটা খুবই সহজ, খুবই সহজ। আমরা কেমিস্ট্রিতে এই অধ্যায় সম্পর্কে অনেক কিছুই পড়ে আসছি। এই অধ্যায় আসলে সেইগুলা নিয়েই কথাবার্তা, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যে গুণগত আছে না, গুণগত কি যেন, গুণগত রসায়ন। এই অধ্যায়ে যা পড়ছো এখানে আসলে অধিকাংশ জিনিসই তাই। অধিকাংশ জিনিস না, মানে আজকে যা পড়বো সেটা তাই। তো আমি শুরুতেই যাই। তো শুরুতে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল কি কি আছে বলো তো? রাদারফোর্ড আছে, থমসন মডেল আছে, এবং বোর পরমাণু মডেল আছে। ঠিক আছে, আমরা এই তিনটা মডেল সম্পর্কে একটু পড়াশোনা করব। প্রথমত, যে ব্যক্তিটাকে তুমি দেখতে পাচ্ছ সে কে? ইনি আচ্ছা। হচ্ছে বিজ্ঞানী থমসন। এর নাম বিজ্ঞানী থমসন। ইনি যে কথাবার্তা বলছিল সেটা হচ্ছে একটা গোলক হবে এরকম, একটা গোলক। এই গোলকটা হবে পজিটিভ চার্জে চার্জিত, এবং যার উপরে নেগেটিভ চার্জ গুলো ছড়াই ছিটাই থাকবে। ঠিক আছে, নেগেটিভ চার্জ গুলা ছড়াই ছিটাই থাকবে, এটা হচ্ছে ওনার মডেল। তো ওনার মডেলের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। এটা ইম্পর্টেন্ট। এই যে প্লাম পুডিং মডেল বলে যে কথাটা বললাম, এটা পরীক্ষা আসে। প্লাম পুডিং মডেল। এবং আরেকটা ইনফরমেশন দিই, উনি যে গোলকের কথাটা বলছিল সেই গোলকের এখানে যে রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটা 10⁻⁻10 মিটার। এটা একটু মুখস্থ রাখবা, কারণ পরীক্ষা এটা আসে। তো ওনার যে actual যে কথাবার্তা, মানে থমসন মডেলের যে মেইন কথাবার্তা, সেটা হচ্ছে এটা: পরমাণু হলো একটা ধনাত্মক আধানযুক্ত একটি গোলক, যার মধ্যে ঋণাত্মক ইলেকট্রন গুলো কিসমিসের মতো ছড়াই ছিটে আছে। একটু আগে যেটা বললাম আর কি, একটা গোলক, সেই গোলকটা পজিটিভ চার্জে চার্জিত থাকবে এবং তার উপরে নেগেটিভ চার্জ গুলো ছড়াই ছিটে থাকবে। এটা হচ্ছে ওনার কথা। তো উনি কিন্তু সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করে কত সালে? 1897 সালে। ওকে, এগুলা ইনফরমেশন মুখস্থ করতে হবে। এরপরে যদি আমি যাই, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ধারণা মেবি আছে। আমরা এটাকে আলফা কণা পরীক্ষাও বলি। তো সেখানে আসলে কি থাকে? এবং একটা আলফা পার্টিকেল ইমিটর থাকে, যেখান থেকে আলফা কণাগুলো কোথায় যায়? রাদারফোর্ড একটা সোনার পাত নিয়েছিল এখানে, রাইট? জি। এই সোনার পাতে কি করবে? আলফা কণাগুলো যাবে, যাওয়ার পরে এইরকম ভাবে চলে যায় আর কি সোনার ভিতর দিয়ে। এখানে যে তীর তীর চিহ্ন গুলা যেগুলো দেখতে পাও না, তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এইগুলাই মূলত আলফা কণা। ঠিক আছে, আলফা কণা চলে যাচ্ছে পরমাণুর ভিতর দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অধিকাংশ আলফা কণাগুলো ডিরেক্ট চলে যাচ্ছে, কোনো বেঁকে যাচ্ছে না। কিছু কিছু বেঁকে যাচ্ছে, যেমন এইখানে। এইখানে দেখো একটা জিনিস একটু বেঁকে গেছে, এ বেঁকে এমনি চলে গেল। আর একটা জিনিস একেবারে ব্যাক করে গেছে। তো এইরকম ভাবে আসলে ঘটছিল। উনি আসলে এগুলো কেমনে বুঝছিল? এইখানে কিন্তু একটা পর্দা ইউজ করছিল। কেমিস্ট্রি বইতে দেওয়া আছে, দেখবা যে এই পর্দাটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। তো সেই জিঙ্ক সালফাইড দেওয়ার কারণ কি, যখন আলফা কণা এখানে হিট করতো তখন আসলে এখানে আলো জ্বলে উঠতো। পরের চিত্রটা যদি একটু দেখো, পরের চিত্র এখানে আসলে ওইটাই বোঝানোর চেষ্টা করছি। এই এই যে আলফা কণাটা আসলো, এটা যখন একটা নিউক্লিয়াসে আঘাত করছে তখন কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আবার কিছু কিছু পুরোটাই ব্যাক করছে। ঠিক আছে, এই সিদ্ধান্ত, মানে যে পরীক্ষাটা উনি করলো, পরীক্ষা থেকে তো তার একটা সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হচ্ছে এগুলা, যে উনি দেখতে পাইছে যে অধিকাংশ আলফা কণা সোজাসুজি চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে পরমাণুর বেশিরভাগ অঞ্চল ফাঁকা। আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে হালকা বেঁকে যাচ্ছে, হালকা বেঁকে যাচ্ছে। তার হালকা বেঁকে যাওয়ার উদ্দেশ্য কি? এটা থেকে উনি বলতে চাচ্ছে যে সামান্য জায়গায় ধনাত্মক চার্জ আবদ্ধ, যাকে নিউক্লিয়াস বলা হয়। তো এই কথাটা দিয়ে কিন্তু আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াস আবিষ্কার করছিল রাদারফোর্ড। আবার কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে খুবই নগণ্য সংখ্যক কণা একেবারে বিপরীত দিকে ফিরে যাচ্ছে, অনেকটা এইটার কথা বলতেছে উনি। তো এই কথাটার মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে আসি সেটা হচ্ছে নিউক্লিয়াসের বেশিরভাগ ভর তার কেন্দ্রে থাকে এবং তারা সংঘর্ষে ফিরে আসে। এটা হচ্ছে ওনার কথাবার্তা। তো এটা সম্পর্কে আমরা জানি। এখন যদি আমরা নিউক্লিয়াস নিয়ে একটু কথাবার্তা বলি, এটাও কেমিস্ট্রি 19 এর পড়াশোনা।
যে আমরা একটা মৌলকে হুম। এক্স দিয়ে প্রকাশ করি। আর এ হচ্ছে কি, এ হচ্ছে ভর সংখ্যা, জানি মনে হয় এগুলা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা নিউটন সংখ্যা হিসাব করি এরকম ভাবে যে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব, সেরকম একটা জিনিস। এরপরে এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিছি। এক্সাম্পলটা কি, এই যে এখানে 23টা হবে সোডিয়ামের ভর সংখ্যা, 11 হবে প্রোটন সংখ্যা, সিম্পল জিনিস। এন এ এটা হচ্ছে সোডিয়ামের সিম্বল বা সংখ্যা, সামথিং সামথিং। তোমাকে যেটা জানা লাগবে সেটা আসলে এটা যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত। এখান থেকে কোশ্চেন করতে পারে। R0 ইন্টু a⁻1/3। নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে এটা। এটা খুব ভালো মতো করে মুখস্থ রাখবা। এখানে যে R0টা দেখতে পাচ্ছ, R0 এর ভ্যালুটা ফিক্সড। ঠিক আছে, এটা রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে 1.2 থেকে 1.5 ফেমটোমিটার। ফেমটোমিটার কথাটা কেন বললাম, কারণ 1 মিটার ইকুয়ালস টু 10⁻15 মিটার। ঠিক আছে, ফেমটোমিটার, সরি। হুম। আর এ মানে তো ভর সংখ্যা, যে মৌলটার কথা বলবে ওই মৌলের ভর সংখ্যা। আচ্ছা, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে ইউরেনিয়াম, এটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ তোমাকে নির্ণয় করতে হবে। এখন এটা কি তুমি নির্ণয় করতে পারবা? নিউক্লিয়াসের ব্যাসার্ধ। হ্যাঁ, একটু আগে কিন্তু আমরা সেটাই দেখছি, দেখো নিউক্লিয়াসের ব্যাসার্ধের একটা সূত্র দেখছি। হুম। তাহলে এখন কিন্তু আমাদের আর কাছে নটের মান কি বসাবো আমরা? আর নটের ভ্যালু কি বসাবে, হ্যাঁ ভালো কোশ্চেন। ওইখানে আমি একটা রেঞ্জ বলছিলাম যে 1.2 থেকে 1.5 ফেমটোমিটার। বাট আমরা যখন ম্যাথ করব হুম। তখন চেষ্টা করব 1.4 × 10⁻15 মিটারটাকে ধরে ম্যাথটা করার। তুমি যদি অন্য কিছু ধরো তাহলে সেটা হবে, বাট এইটা সবসময় ধরে করবা। ঠিক আছে, ওকে। আর এখানে এর ভ্যালু 238, কারণ আমাদের এখানে দেওয়াই আছে। ওকে, জাস্ট এখন যদি তুমি সূত্রে মান বসাই দাও, R0 এর ভ্যালু বসাও আর এ এর ভ্যালু বসাও, তাহলে কি অ্যান্সার পেয়ে যাবে না? ওকে, এটা কি বুঝতে পারছো? জি। ওকে, এরপরে আমি রাদারফোর্ডের একটু সীমাবদ্ধতা দেওয়ার চেষ্টা করছি, জাস্ট একবার রিডিং দিবা। এটা নিয়ে আসলে এত বেশি পড়ার কিছু নেই, জাস্ট একবার রিডিং দিবা এটা। এরপরে আমরা যদি বোর মডেলে আসি, বোর মডেল এখানে আমরা তিনটা কথা পাই বা তিনটা প্রস্তাব পাই। তার প্রথমটা হচ্ছে ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ আছে। এটা কে বলছিল? বিজ্ঞানী বোর। কেমন? যেমন এখানে দেখো একটা কার দেওয়া আছে, পটাশিয়ামের, পটাশিয়ামের ডায়াগ্রাম দেওয়া আছে। তো আমি যদি এন এর ভ্যালু 1 বলি তাহলে সেটা এই কক্ষপথ হবে, 2 যদি বলি তাহলে সেটা এটা, 3 যদি বলি তাহলে এই কক্ষপথ, এরকম দেখা যাবে। তো এই ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কথাটা আসলে বিজ্ঞানী বোর বলছিল। এরপরে আরেকটা প্রস্তাব উনি দিছিল, সেটা হচ্ছে ধ্রুবক কৌণিক ভরবেগ। অর্থাৎ কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেটা h/2 এর সঠিক হবে। ঠিক আছে, আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে টোটালি mv/2 এখানে NH, 2 পাই, MV, আর এগুলা কি জিনিস বলতে পারবা? যে তোমার কাছে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা তো ঘুরতেছে, ঘুরলে কিন্তু তার ভরবেগ ক্রিয়েট হয়। তো হুম। কোন ভরবেগ ক্রিয়েট হয়? কৌণিক ভরবেগ, সে কিন্তু এইভাবে ঘুরতেছে, কৌণিক ভরবেগ ক্রিয়েট হয়। এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে এম কি জিনিস, ভি কি জিনিস, এন কি, এইচ কি, এগুলা জানা আছে মনে হয়। যেমন এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, রাইট? হুম। এই প্লাঙ্কের ধ্রুবকটা মুখস্থ রাখবা, সবসময় অনেক কাজে লাগে। 6.63 × 10⁻34 ওকে। ইলেকট্রনের ভরটাও এখানে যা আছে তাই, 9.11 × 10⁻³ অন কেজি। আর এখানে যে তুমি ভিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইলেকট্রনের রৈখিক বেগ। ইলেকট্রনের রৈখিক বেগ নিয়ে কি ধারণা আছে? না, এমনিতে ভি শুধু বেগ এটুকুই জানতাম, মানে ইলেকট্রনের বেগ। আচ্ছা, আমি একটু বলি। মনে করো এইটা হচ্ছে কক্ষপথ, এখন এটা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রনটা কি ঘুরতেছে না এই বরাবর? হুম। কোনো কিছু কিছু যখন ঘোরে তখন এই পজিশনটাকে যদি আমি খেয়াল করি, এটা কিন্তু কেন্দ্র আর এটা বাইরে। মানে এটার একটা হুম। কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্র বিমুখী বল আছে। যখন এটা ঘোরে
তখন বাইরের দিকে তার একটা ফোর্স থাকে, একটা বল, বেগ থাকে। সেই বেগটাকে এখানে ইলেকট্রনের রৈখিক বেগের কথা বলতেছে। এটা ফিজিক্সের পড়াশোনা, যদিও কেমিস্ট্রিতে এটা পড়ার কথা। যাই হোক, এরপরে আছে আর, সেটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ ওই ইলেকট্রনটা আসলে কোন কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধটা তোমার লাগবে। আর এন মানে তো কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ সংখ্যা, এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যদি আর একটু যাই, সেটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তনে শক্তি গ্রহণ বা ত্যাগ করে। এটা হচ্ছে বোর মডেলের লাস্ট। কেমন? মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কি হয়েছে, এখান থেকে এইখানে আসছে, তখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে, তখন কি হবে, শক্তির বিকিরণ হয় কিন্তু। বিকিরণ। আবার বিষয়টা এমন হইতে পারে, মনে করো এইখানে একটা ইলেকট্রন আছে, সে কি কাজ করছে, সে উচ্চতর কক্ষপথে গেছে। যখন সে উচ্চতর কক্ষপথে যাবে তখন সেটা কি হয়, শক্তির শোষণ। শক্তি শোষণ হয়। এইখানে আমি একটু ভুল দেখছি, হ্যাঁ, এটা শক্তি শোষণ হবে। হুম। এটা বুঝতে পারছো নাকি? জি। সহজ কথাবার্তা। এই শক্তির শোষণ বিকিরণ, এখান থেকে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে E = H F। এখানে অনেকে এফ বলে, আবার অনেক অনেক বইতে দেখবে যে এটা নিউ বলে লেখা আছে। নিউ দেখতে এরকম, নিউ, নিউ লেখা থাকতে পারে। ঠিক আছে, আমি নিজেই এখানে গোলাই ফেলেছি, কিছু কিছু জায়গায় এফ লিখছি, কিছু কিছু জায়গায় নিউ লিখে ফেলছি। যাই হোক, এখান থেকে তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে ই মানে হচ্ছে শক্তি। কারণ প্রত্যেকটা কোয়ান্টাম মানে প্রত্যেকটা কক্ষপথে কিন্তু আলাদা আলাদা শক্তি আছে। এখানে যে এইচ সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এফ মানে তো কম্পাঙ্ক। ওকে, পাশে আমি আরো একটা সূত্র লিখছি, সেটা হচ্ছে ডেল ই। ডেল ই মানে কি, শক্তির পার্থক্য। যখন সে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবে, অর্থাৎ এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে, তার তো শক্তির কিছু তারতম্য হবে। সেইটা আমরা আইডেন্টিফাই করবো E2 - E1 দিয়ে। এখানে ইটু কি, ইটু হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি, আর ইওয়ান হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি। ওকে, এরপরে এই ছবিটা মেবি কেমিস্ট্রিতে দেখছো। এখানে কি দেখাচ্ছে, এখানে আমি এইটা প্রেজেন্ট করছি আর কি, এই সূত্রটা মেইনলি। ডেইলি সমান এইচ নিউ, এটা তো আমরা জানি, একটু আগেই পড়লাম, বা এইচ এফ। এখন এই নিউ সমান কিন্তু C/λ, নিচে দেওয়া আছে দেখো, C/λ। হুম। এবং সেখান থেকে আমরা আরো একটা সূত্র পাই, যেটা আমি পাশে এখানে বড় করে লিখছি, যে ডেইলি সমান R H ইন্টু 1/Ni² মাইনাস 1/NF²। ঠিক আছে, এটা লিখছি। তো এখানে Ni NF এগুলা কি, এন ইনিশিয়াল আর এন ফাইনাল মেবি। ফাইনাল। অর্থাৎ ইলেকট্রনটা একটা কক্ষপথ থেকে, ধরে নাও এই কক্ষপথ থেকে সে এই কক্ষপথে যাবে, হুম। অর্থাৎ প্রথমত ইলেকট্রন যে কক্ষপথে ছিল, অর্থাৎ এখানে ছিল, এইটা হবে Ni। অর্থাৎ Ni এর ভ্যালু হবে কত, 1 2 3 4 5 6 হবে Ni এর ভ্যালু। আর যেখানে গেছে এটা হবে NF এর ভ্যালু, অর্থাৎ NF হচ্ছে এখানে 2। এতটুকু ক্লিয়ার? হুম। আর আর এইচ জি। মানে তো জানা আছে, আর এইচ কি, রিডবার্গ ধ্রুবক। ওকে, এইটা নিয়ে হুম। আমাদের কিন্তু ফিজিক্সে ম্যাথ আছে। আমরা এখানে কেমিস্ট্রিতেও ম্যাথ করছিলাম, তো ফিজিক্সও এটা নিয়ে ম্যাথ আছে। ওকে, পরে আমি এখানে দিচ্ছি একটা বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ব্যাসার্ধের রাশি। এটা তুমি কেমিস্ট্রিতে পড়ছো। আমি এখানে একটু প্রুফ দেওয়ার চেষ্টা করছি। আমি খুব শর্টে বলবো, হ্যাঁ, খুবই শর্টে বলবো। দেখো, ইলেকট্রনটা কিন্তু এই বরাবর ঘুরতেছে, এই বরাবর ঘুরতেছে। যখন কোন একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, কি হবে, কেন্দ্রমুখী একটা বল থাকবে এবং কেন্দ্র বিমুখী হুম। একটা বল থাকবে। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুইটা কিন্তু সমান, রাইট? হুম। জি। এখান থেকে আমরা একটা সূত্র পাই কেন্দ্রমুখী বল, সেটা কি, Fc = V²/R। এটা কিন্তু আমরা পাই, এটা ফিজিক্সে হুম। পড়ছো। আবার একইভাবে যদি একটু চিন্তা করো, এইখানে কি পজিটিভ চার্জ, এখানে কি নেগেটিভ চার্জ। হুম। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি পাশাপাশি থাকে, তুমি স্থিতিতে কি পড়ছো, একে দুইটা অপরকে চার্জ যদি আকর্ষণ পাশাপাশি করে। থাকে সেখানে একটা বল কাজ করে, F = C × Q1 হুম। Q2/d², সূত্র পড়ছো না বলের?
স্থির তড়িতের কোন পোর্শনটা যদি সূত্রটা? এফ সমান সি ইন্টু Q1 Q2/d², রাইট? মনে পড়ে? হুম। তো এইখানে সি এর জায়গায় আমরা এইটা ইউজ করতাম, 1/4 পাই এপসাইলন নট, এটা এখানে ইউজ করা হয়েছে। E² পাশে কেন হুম। দিল? কারণ দেখো এইটার চার্জ আর নিউক্লিয়াসের প্রোটনের চার্জ কিন্তু সেম, যার কারণে এখানে E² দিছে। বুঝতে পারলা? জি। হ্যাঁ। তো এই দুইটা বল সমান, ঠিক আছে, সমান হবে। এই দুইটা বল সমান, তো সেটা লিখছে এখানে এফসি সমান এফই। সেইখান থেকে তোমার এফসি এর ভ্যালু, এইটার ভ্যালু মান টান বসে, আলটিমেটলি দেখো একটা বানাইছি ভি এর। এটা মুখস্থ রাখবা, এখানে লিখেও দিছে দেখো, এন তম কক্ষপথে ভি এন সমান, সূত্রটা হবে এটা, ঠিক আছে? ভি এন এর ভ্যালুটা হচ্ছে এটা। এখন তুমি বোর্ডের শিক্ষার্থী অনুসারে এম ভি আর ইকুয়ালস টু NS/2 পাই, এটা পড়ছো। সেই সূত্রটা থেকে তুমি কিন্তু এটা পাবা, ব্যাসার্ধের একটা নতুন সূত্র পাবা, ঠিক আছে? এখানে হয়তো আমি অনেকভাবে মার্ক করছিলাম, সেগুলো মনে হয় এখন আসবে। এই যে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি, স্থির তড়িৎ, দেন এখানে এফসি আর এফই সমান, তারপর থেকে আলটিমেটলি আমরা আর এন এর একটা ভ্যালু পাই। সেই ভ্যালুটা আমাদের একটু পড়া দরকার এবং এটা দিয়ে ম্যাথ করতে হবে, N²H² এপসাইলন নট পাই M E², ঠিক আছে? এখন পরের লাইনে কি করছে, পরের লাইনে জাস্ট বলতেছে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে আর এন এর ভ্যালু কত। সবগুলার ভ্যালুটা বসাইছে, তুমি এপসাইলন নট এর ভ্যালু জানো, 8.854 ইন্টু 10⁻12। সবগুলোর মান বসাইছে, মান বসানোর পরে দেখো একটা অ্যান্সার পাইছে। সরি, কই গেল? একটা অ্যান্সার পাইছে। এই জিনিসটা কি জানো, এই জিনিসটা কিন্তু বোর ব্যাসার্ধ। কেমিস্ট্রিতে পড়ছো বোর ব্যাসার্ধ, এবং এটা তুমি মুখস্থ রাখবা। ওকে, শুনতে পাচ্ছ কি আমার কথা? হুম, শুনতে পাচ্ছি। লাস্ট ওয়ান, এটা হচ্ছে শক্তির রাশি। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, বলি আগের ড্রাগটা একটু মুছে দিই। এখানে হচ্ছে যেহেতু শক্তি, আমরা জানি শক্তি সমান Ek প্লাস Ep, এবং ইটা হচ্ছে কত হয়, 12 mv²। এবং হুম। বিভব শক্তি ইলেকট্রোভোল্ট, কিছুদিন আগে তোমাকে পড়াইছি আর কি, সবসময় এমজিএইচ হবে না, ইলেকট্রোভোল্ট এটাও কাউন্ট হয়, ঠিক আছে? তো ওই দুইটা থেকে মান টান যদি তুমি একসঙ্গে মান টান বসাও, সব মান বসানোর পরে কি পাবা, তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। দেখাইতেছে একবার, যে এই যে মার্ক করলাম না যেটা, এইখান থেকে ভ্যালুটা আসছে এইটা, এটা একটু বোঝাইছে। তুমি পড়ছো W = V Q, একটা সূত্র ছিল, এটা কিন্তু সেটা, W = V Q, সেটা কিন্তু শক্তি, শক্তির কাজ সমান, তো সেখান থেকে আসছে। আলটিমেটলি আমি এই সূত্রটা পাই, En = -me/8n² ঠিক আছে? এই ক্ষেত্রেও তুমি যদি এন এর ভ্যালু 1 বসাও, এন এর ভ্যালু তুমি যদি 1 বসাও, তাহলে E1 এর জন্য আলাদা করে একটা ভ্যালু পাবা, E1 এর জন্য, এবং যেটা তোমার মুখস্থ করা দরকার, এটা মুখস্থ রাখবা, সবসময় মনে রাখবা। প্রথম ব্যাসার্ধ কত, প্রথম কক্ষপথের শক্তি কত, প্রথম কক্ষপথে যে ইলেকট্রন থাকে তার বেগ কত, এই তিনটা জিনিস মুখস্থ রাখার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে আমরা যদি এটা একটু দেখি, আহ 1 মিনিট, এটা যদি একটু দেখি, এখানে হচ্ছে আমি সম্পর্ক দেখাইছি আর কি, ওই রাখি এটারে। এই যে সূত্রটা, এই সূত্রটা কি চিনো? দেখছো? আমরা একটু আগে যে দুইটা সূত্র প্রমাণ করছি, সেটা শর্ট ভার্সন, ঠিক আছে? এক্ষেত্রে তোমাকে কি জানা লাগবে, আর অনের ভ্যালু মুখস্থ থাকা লাগবে, এবং ই অনের ভ্যালুটা মুখস্থ থাকা লাগবে। এটা কোনটাকে কি বলে যদি একটু বোঝাই, কোনটাকে কি বলে। দেখো এখানে ইএন হচ্ছে এন তম কক্ষপথের শক্তি, আর এন হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ। ইয়নটা কি, প্রথম কক্ষপথের শক্তি, আর আর অন হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। আর উভয় পক্ষে এন মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। তুমি যদি মানগুলা বসাই দাও তাহলে পেয়ে যাবে, শর্টকাট, এমসিকিউ তে এগুলা কাজে লাগে।
এরপরে একটা কোশ্চেন দিছে যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। এই কোশ্চেনটা কি পারবা করতে? খুবই ইজি কিন্তু, আমি ডিরেক্ট অ্যান্সার করার চেষ্টা করি। দেখো শুরুতে যেটা আসে, এখান থেকে আমরা এই সূত্রটা পাই, আর এন এন স্কোয়ারের সমানুপাতিক। এটা কি তুমি বুঝতে পারছো না পারোনি? লাইনটা বুঝতে পারছো কি পারোনি? হ্যাঁ। মেবি বুঝতে পারছো, ওই যে আগে একটু আগে যেটা দেখালাম না, সেটা এটা। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমার কাছে দেওয়া আছে কত, চতুর্থ কক্ষপথ লাগবে আর দ্বিতীয় কক্ষপথ লাগবে। আমি যদি সবগুলা কক্ষপথকে হিসাব করি, এন এর ভ্যালু 1 হলে কি হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়। দেখো এমনই হয়, যদি 1 হয় তাহলে সেটা একই হবে, যদি 2 হয় তাহলে হবে 4, 3 হইলে হবে 9, আর 4 হইলে হবে 16। আমার তো লাগবে কোনটা, 4 আর 2, এদের অনুপাত করলে যেটা হবে সেটাই উত্তর। উত্তর 4। খুবই ইজি। হুম ওকে, ডান। এরপরে আমরা যদি আরো একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর কক্ষপথের ইলেকট্রনের বেগের অনুপাত কত। এটা ক্যান্সেল করতে পারবে? সময় কম তো, আমি একটু দ্রুত অ্যান্সার করে দেই। দেখো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর কক্ষপথের বেগের অনুপাত অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রনের বেগের কথা বলতেছে, তার মানে কি তুমি অ্যাপ্লাই করবে না যে এমভিআর ইকুয়ালস টু NH/2 পাই। হুম তোমাকে কি বলছে, তোমাকে বলছে দ্বিতীয় এবং তৃতীয় বোর কক্ষপথ, অর্থাৎ এন এর ভ্যালু 2 এবং 3, রাইট? একবার এন এর ভ্যালু 2 বসাবো, একবার এন এর ভ্যালু 3 বসাবো। কি করছে, 2 আর একবার 3। বাকি কি সবই সেম। এখান থেকে দেখো H/2 পাই কাটা যায়, H/2 পাই কাটা যায়, এখান থেকে এম কাটা যায়, এখান থেকে এম কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকে এইটা V2R2 V3R3 ইকুয়ালস টু 2/3। সেখান থেকে আমাদের যেহেতু বেগের অনুপাতটা লাগবে, আমরা বেগের অংশটুকু আলাদা করলাম। এই যে বেগের অংশটুকু আলাদা করলাম, R3/3R2। তো এখান থেকে আসলে কি করব বলতে পারবা? এখান থেকে কি করব? R3 এর ভ্যালু কি তোমার জানা আছে, বা R2 এর ভ্যালু কি তোমার জানা আছে? জানা নেই। বাট একটু আগে তুমি সূত্র হুম পড়ছো, আর সমানুপাতিক এন স্কোয়ার। এই যে সূত্রটা, এই তো আলাদা কালার দেওয়া আছে। হুম আগে ছিল না R n = R1 × n স্কোয়ার, সেই সূত্র এখানে আমি অ্যাপ্লাই করছি। হুম হুম। সেখান থেকে R1 কেটে গেল, তাহলে আলটিমেটলি অ্যান্সার তুমি পেয়ে যাবো কত, 3/2, এটাই উত্তর। ওকে, ওকে ডান। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3/2। এই যে 3/2, এটা উত্তর। হুম এরপর আরেকটা কোশ্চেন যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 18-19-এ, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট, আর তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত। এটা উত্তর দেওয়া আছে, তো মেবি তোমার পারার কথা। সহজ, খুবই সহজ। এই সূত্রের ম্যাথ তুমি করছো, আমি সলভ দিয়ে দিছি দেখো, এই যে লাস্টে দিছিলাম আর কি। ও হ্যাঁ। জাস্ট ইওয়ান এর ভ্যালুটা যদি তুমি বসায় দাও তাহলে পেয়ে যাবে না, তোমাকে বলেই দিচ্ছি তৃতীয় বোর হুম। অর্থাৎ এন এর ভ্যালু 3। উত্তর শেষ, মান বসাই দিবা, অ্যান্সার শেষ। ক্লিয়ার? জি। এরপর একটা কঠিন ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে তোমার বইয়ের আছে, দেখো বইতেই আছে ম্যাথটা। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব যেহেতু সময় আর 3 মিনিট। যে 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সঙ্গে একটি হাইড্রোজেন পরমাণু ধাক্কা লাগার ফলে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হইল এবং ইলেকট্রনটির গতি কমে গেল। পর মুহূর্তে পরমাণু থেকে 1650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটন নিঃসৃত হলো। ধাক্কা লাগার পর ইলেকট্রনটির বেগ কত হলো নির্ণয় করো। এগুলো অঙ্ক করার পরে অঙ্কটা একদম খাপটা লাগছে, তাই না? বাট তুমি যা পড়ছো এটা কিন্তু সেখান থেকে কোশ্চেনটা করছে। তো প্রথমত তোমার কাছে এগুলো দেওয়া আছে, ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তিটা দেওয়া আছে, দেখো আলো 18 ইলেকট্রোভোল্ট, এবং এখান থেকে যে হুম ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি পাইছো সেটা হচ্ছে 16 1650, 1650 অ্যাংস্ট্রম। তুমি সেটাকে মিটারে আনলা, এই যে আমি এটার কথা বলতেছি আর কি। এখান থেকে তুমি আলোর বেগ জানো এবং ইলেকট্রনের ভর ও জানো। তুমি প্রথমত এই কাজটা করবা, সত্তর কি তুমি জানো না,
যে বাহ্যিক ইলেকট্রন থেকে পরমাণুতে প্রাপ্ত শক্তি, সেটা কি E2 - E1 পড়ছিলাম আমরা। সেটা থেকে হুম। আমরা কি এইচ নিউ বলতে পারি। এইচ নিউ, নিউটাকে ভেঙে আমি আবার C/λ এটা লিখতে পারি। সি বাই ল্যামডা। হুম। হুম। আমার কি মার্ক কই, হারাই ফেলছি। হুম। ওকে, জাস্ট এখন তুমি জাস্ট মানটা বর করলা এখান থেকে। মান বসাই, তারপরে এইচ সি আর ল্যামডার ভ্যালু তুমি যদি বসাও, ল্যামডা কোথা থেকে পাইছে, এখান থেকে পাইছে। মান যদি বসাও তাহলে এটা পেয়ে যাবা। এটা কিন্তু উত্তর না, আমার কিন্তু উত্তর চাইছে অন্যটা, ইলেকট্রনটির বেগ চাইছে। হুম। এরপর ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ এইটাকে একটু ভাঙছে আর কি, মানে এইটা দিয়ে গুণ দিছে, গুণ দিলে আসলে এইটা এইটা হয়। এরপরে যদি আমরা একটু দেখি, আমরা এই কাজটা করি যে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ধাক্কা লাগার পর ইলেকট্রনটির অবশিষ্ট গতিশক্তি কত ছিল, আগেরটা থেকে বাদ দিবে। তোমার যে অ্যান্সারটা প্রথমত E2 - E1 যেটা করছিলা সেইটার সাথে ইলেকট্রনের প্রাথমিক বেগ ওইটা জাস্ট বাদ বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে অবশিষ্ট গতিশক্তিটা পাওয়া গেছে এইটা। বুঝতে পারছো না পারো নাই? আবার বলি যে এখানে এইটার সাথে এইটা বিয়োগ করছে, এই ছাড়া কিছু করে নাই। ঠিক আছে, বিয়োগ করার পরে আমি অবশিষ্ট গতিশক্তিটা পাইলাম। পাওয়ার পরে এবার আমার কি, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, এই সূত্র আমি জানি। হুম। এখানে ভি এর ভ্যালুটা বার করতে হবে, এটার ভ্যালু তুমি জানো, এর ভ্যালু তুমি জানো, সেখান থেকে ক্যালকুলেশন করে ভি এর ভ্যালুটা বার করবে, এটাই উত্তর। ওকে। জি। আচ্ছা, সময়ও শেষ। কষ্ট করে ক্লাস করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে, তাহলে থাকো, কালকে ক্লাস নিতেও পারি, আর আমি 1 তারিখে আসবো, মেবি তোমাকে